কেসটা হচ্ছে আমাদের এক সম্পর্কে দুঃসম্পর্কের নানা। তো নানার হইছে কি হাঁটু ব্যথা হইছে। তো নানার হাঁটু ব্যথা হইছে, নানারে হাঁটু ব্যথার ক্লাসিক্যাল সিস্টেমে মোটামুটি সব রেমেডি দেওয়া হইছে, কোন রেমেডি কাজ করে না। তো নানায় তো খুবই ক্ষিপ্ত, হোমিওপ্যাথি কাজ করে না। তো আমারে একদিন ভাইয়া ফোন দিছে। এটা অনেক আগের কথা। নানা মনে হয় মারাই গেছেন ২৩ সালে। হয়তো ২১ বা ২২ সালের কথা। নানা আমারে ফোন ভাইয়া আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে, "নানা তোমাকে ফোন দিবে। ফোন দিলে নানা কেসটা একটু দেখে দিও।" তো আমি বসে আছি। নানা ফোন দিবে। কারণ মানে রুগীর ফোন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নানা ফোন দিছে। ফোন দিয়ে আমাকে বলতেছে, "হ্যালো?" আমি বলতেছি, "কে?" কয়, "আমি এম এ সাদেক বলছি।" আমি কি এম এ সাদেক কে? কয়, "আমি ডিআইজি অফ পুলিশ এম এ সাদেক বলছি।" আমি কি নানা? কয়, "হ্যাঁ, আমি তোমার নানা।" কেস ডান। কেস শেষ। তো লিটারেলি এই কেসটা করতে আমার ৫ থেকে ৬ সেকেন্ড লাগছে। আমাকে অনেকে বলে, যারা আমার প্র্যাকটিস দেখে যে মাঝে, মাঝে অনেক জটিল রোগী চইলে আসে, আমি ঠাস করে একটা ওষুধ দিয়ে দেই। হয়তো আমি কোন কথাই বলি না। কারণ দেইখাই বুঝা যাচ্ছে যে রোগীটা এই রেমেডি। দেইখাই বুঝা যাচ্ছে যে রোগীটা এই রেমেডি। তাহলে মানে কেমনে কি? আমার তো দরকার নাই। আমি যখন রেমেডি বুইঝা ফেলতেছি ওইটারে পেঁচানোর তো কোন মানে হয় না। তো নানাকে আমি কি ওষুধ দিছি? নানাকে আমি ভিরেট্রাম দিছি। এবং ভিরেট্রাম নানাকে দিছি 30। কারণ কি? কারণ হচ্ছে নানার বয়স হচ্ছে ৮৫ তখন। ৮৫ বা ৮৬ এবং নানার হচ্ছে হাঁটুতে ইফিউশন, ডান হাঁটুতে ইফিউশন। কেন দিছি? হোয়াট ইস দ্য সাবস্ট্যান্সিয়েশন অফ দ্য কজ? নানাকে আমি ভিরেট্রাম দিছি কারণ নানার মধ্যে আমি ২ টা মেন্টাল প্রবণতা পাইছি। একটা হচ্ছে হাই স্পিরিটেড, একটা রুব্রিক। হাই স্পিরিটেড মানে হচ্ছে হাই স্পিরিটেড মানে হচ্ছে যে আপনার যেই বয়স, ওই বয়সের তুলনায় আপনার শরীরের শক্তি বেশি। এ কারণে আপনার আউটপুট বেশি। সেকেন্ড জিনিস হচ্ছে এফেক্টেশন ইন ওয়ার্ডস। যা বলে সেটা অনেক এক্সাজারেশন কইরা বলে। নানা 1983 বা 89 এরকম সময়ের অ্যারাউন্ড এ উনি রিটায়ারমেন্টে গেছেন। এটা হচ্ছে ২০২২। উনি রিটায়ারমেন্টে যান নাই। উনাকে রিটায়ারমেন্টে পাঠায় দেওয়া হইছে। এটা হচ্ছে ২০২২ বা ২৩। এই সময় উনি যেভাবে উনার পরিচয় দিলেন, যেই কণ্ঠে উনি কথা বললেন, উনি একটা অতিরিক্ত একটা ডিসপ্লে করলেন উনার। তাহলে রুব্রিক হচ্ছে অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস এবং সেকেন্ড রুব্রিক হচ্ছে হাই স্পিরিটেড। আমি উনাকে বিরাট্রাম দেওয়ার ২ দিন পরে উনি আমাকে কল করে বলছেন যে উনার হাঁটুটা এখন ওই অবস্থায় গেছে, যেই অবস্থায় গেলে উনি যেই অবস্থায় গেছে, যেই অবস্থায় আছে ওই অবস্থায় উনি লস এঞ্জেলেস এয়ারপোর্ট থেকে হাইট্টা গাড়ির জায়গা পর্যন্ত যাইতে পারবেন। লস এঞ্জেলেস এয়ারপোর্ট থেকে হাইট্টা গাড়ির জায়গা পর্যন্ত যাইতে হইলে আপনাকে অলমোস্ট ২.৫ কিলোর মতো হাঁটতে হবে। এত বড় এয়ারপোর্ট। ধরেন ধানমন্ডি লেকের এক মাথা যেখানে ওই মসজিদটা, কি মসজিদ জানি, ওই মসজিদটা যেখানে, ওই মাথায় হচ্ছে লস এঞ্জেলেস এয়ারপোর্ট থেকে প্লেনে নামবেন। আর ওই ইয়ার মধ্যে ওই ধানমন্ডি লেকের আরেক মাথায় হচ্ছে ওইখানে হচ্ছে আপনি বের হবেন। পুরা রাস্তাটা আপনাকে হাঁটতে হবে। এত বড় এয়ারপোর্ট। প্রতি সেকেন্ডে যেই এয়ারপোর্টে অলমোস্ট ৭০ টা প্লেন নামে।
তাহলে হাই স্পিরিটেড এবং অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস, এই অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস আমরা ডিফারেন্ট ভাবে পাই। সাংবাদিকরা বেশি করে গিয়া ডিসি টেবিল থাকায়, এটাও অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস। মানুষজন কথায় কথায় রিক্সাওয়ালারে বলে তুই জানোস আমি কে, এটাও অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস। কোন একটা দলের পার্টি নেতা আসছে, আইসা বলতেছে আমার সাথে তো তারেক রহমান সাহেবের সরাসরি যোগাযোগ আছে, এটাও অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস। সো হাই স্পিরিটেড অ্যান্ড অ্যাফেক্টেশন ইন ওয়ার্ডস, এটা বিরাট ট্রামের ক্ষেত্রে অলমোস্ট সমস্ত কেসে এটা আপনি কিছু না কিছু পাবেনই পাবেন। আমাদেরকে মনে রাখতে হবে যে বিরাট্রাম, স্ট্র্যামোনিয়াম এবং হাইওসিয়ামাস, সরি স্ট্র্যামোনিয়াম বানান বলেছে এখন আর ঠিক করতে পারুম না, বিরাট্রাম, স্ট্র্যামোনিয়াম এবং হাইওসিমাস এই তিনটার সবচেয়ে রিলিজিয়াস লিঙ্ক। কিন্তু আমাদেরকে এর সাথে সাথে এইটাও মনে রাখতে হবে যে আমাদেরকে আধুনিক হইতে হবে, আমাদেরকে ওপেন মাইন্ডেড হইতে হবে। আধুনিক হওয়া এবং ওপেন মাইন্ডেড হওয়ার মানে অর্থ কি? অর্থ হইছে সেটা যেই বলুক, সেটা কেন্ট বলুক আর গরিব বলুক আর যেই বলুক, সেটা আমাদের জীবনে কতটুকু আসতেছে, আমাদের জীবনে কতটুকু সেটা প্রায়োগিক অর্থ আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সে যেই বলুক, যেভাবে বিরাট ট্রাম্পকে রিলিজিয়াসনেস, এটা ন্যাশও লিখছেন বা বিভিন্ন ডাক্তার লিখছেন, রিলিজিয়াসনেস এর মধ্যে এই তিনটা রেমিডিকে ধরা হয়েছে। একটা প্রবলেম আছে এখানে, প্রবলেম হচ্ছে যে রিলিজিয়াসনেস দিয়ে আমরা একটা মানুষকে কিভাবে চিনব? রিলিজিয়াসনেস যে বলে যে থুজা মোল্লা, মোল্লাদের রেমেডি, আমি থুজার এইটা দিয়ে আমি কিভাবে চিনবো? আমাকে যদি আপনি বলেন যে এটা মোল্লাদের রেমেডি, তাহলে তো এই মোল্লাকে আমার, মোল্লার মধ্যে মোল্লার কি কি জিনিস এখানে থুজাতে স্পেসিফিক আছে ওটা তো আমাকে জানতে হবে, সেটা আমি কিভাবে জানবো? সো রেমেডিতে কি রিলিজিয়াস আছে না, রেমেডিতে লেসিভিয়াস আছে না, রেমেডিতে সেক্সুয়াল আছে না, রেমেডিতে প্লেফুল আছে না, রেমেডিতে কসমোপলিটন আছে, দ্যাট ডাজন্ট মিন এনিথিং অ্যাবাউট দ্য রেমেডি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ওই রেমেডিটাতে আমরা রুগীর কি অ্যাটিটিউড পাচ্ছি, কারণ অ্যাটিটিউড মন থেকে আসে। হ্যাঁ, অ্যাটিটিউড ওভার ইম্পোজ করা যায়, আপনি উপরিতলের অ্যাটিটিউড দেখাইতে পারবেন, পুরাটা তো পারবেন না। তাহলে রেমেডিতে খুঁজতে হবে অ্যাটিটিউড, রেমেডিতে রিলিজিয়াসনেস ফেস, এই সমস্ত ঘোড়ার ডিম খুঁজে তো কোনো লাভ নাই, এগুলা বুলশিট কথাবার্তা। এগুলো প্রশ্ন করতে শিখতে হবে, নতুবা আমরা নতুন ম্যাটেরিয়াল লিখতে পারবো না। নতুন ম্যাটেরিয়াল মানে হচ্ছে আমাদের বুঝ। সো হাইওসের রিলিজিয়াসনেসটা কি? হায়াসের রিলিজিয়াসনেস এর একটা দিক আছে, হায়াসের রিলিজিয়াসনেস নিয়ে আজকে আসলে ক্লাস। হায়াস সবসময় রিলিজিয়াস, কিন্তু রিলিজিয়াসের মিনিং আছে। সরি হায়াস তো না, এটার নাম কি বিরাট ট্রাম। বিরাট ট্রামের রিলিজিয়াসনেস নিয়ে একটা ক্লাস, আজকের ক্লাস। এবং বিরাট ট্রাম সবসময় রিলিজিয়াস, কিন্তু বিরাট ট্রামের রিলিজিয়াসনেস বুঝতে হবে আমাদের। হোয়াট ইজ রিলিজিয়াসনেস ইন বিরাট ট্রাম, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা বুঝলে বিরাট ট্রামের আমরা অর্ধেক বুঝে ফেলছি। তাহলে আমরা বিরাট ট্রামের রিলিজিয়াসনেস বুঝতে হলে আমাদের তিনটা রুব্রিক লাগবে। প্রথমটা কি? তার সাথে গডের কমিউনিকেশন আছে। তো গডের কমিউনিকেশন তো আমাদের নবীদের সাথে ছিল, আমাদের নবীরা তো বিরাট ট্রাম না, সে গডের থেকে মেসেঞ্জার, সে গডের মেসেঞ্জার। আমাদের নবীরা তো বিরাট ট্রাম না, আমাদের যারা গডের সাথে কথা বলতেন তারা তো বিরাট ট্রাম না। তার ডিলিউশন আছে, সে সে জান্নাতের মধ্যে বসে আছে এবং সে গডের সাথে কথা বলতেছে, তারপরেও এটাও তো আমাদের নবী কইরে আসছেন, উনি তো বিরাট ট্রাম না। তাহলে হোয়াট ইজ বিরাট ট্রাম, হোয়াট ইজ রিলিজিয়াসনেস হিয়ার? এই রুব্রিক দেখে তো সবাই মনে করবো যে আমাদের নবী বিরাট ট্রাম না, নাউজুবিল্লাহ।
হইতেই পারে না। তাহলে এখানে যেমন আইনে যেমন আইনে আপনি যদি বলেন চোর, আপনাকে চোর শব্দের অর্থ বলতে হবে কোর্টে দাঁড়ায়। যাদের আইন নিয়ে ল নিয়ে আছে, আইডিয়া আছে, তারা জানে। আপনি যদি বলেন রাজাকার, রাজাকার শব্দের অর্থ বলতে হবে এবং সেটা আইন ডিফাইন করে দিবে। আপনারা দেখবেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কাউন্সিল অ্যাক্টের মধ্যে হোমিওপ্যাথি ডাক্তারের ডেফিনিশন আছে। ওদিন এস এম জাহাঙ্গীর স্যার দিছিলেন ফেসবুকে, আমি দেখছি। ডাক্তারের ডেফিনেশন আছে, ডাক্তারের তো ডেফিনেশন লাগবে, আমি কই লইব নাকি ডাক্তার? What is the legal meaning of doctor? So we need to find out what is the meaning of the God in Viratram album. So আমরা যদি অনেক আগের পৃথিবীতে যাই, পৃথিবীর বয়স তো প্রায় 5 কোটি বছরের কাছাকাছি, বা তার বেশি, কম হবে না, তাই না? আমরা যদি অনেক আগের পৃথিবীতে যাই, আমরা যদি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, ঈসা নবীর আগের সাম্রাজ্যগুলোতে যাই, আমরা কি পাই? আমি কিন্তু এখানে কোনো ধর্মকে ইয়ে করতেছি না, আমি জাস্ট ব্যাপারটা বুঝাইতে চেষ্টা করতেছি। ডোন্ট টেক ইট আদার ওয়ে। এর থেকে ভালো উদাহরণ হয় না। আমরা কি পাই? আমরা পাই যে বৃষ্টির দেবতা আছেন, আমরা পাই যুদ্ধের দেবতা আছেন, যেমন আমাদের সিংহায় ফু দেওয়ার ফেরেশতা আছে, আমাদের বৃষ্টির ফেরেশতা আছে। আমরা পাই, মানুষ বলে, আমরা খেয়াল করে শুনি যে বলে যে আমি গডের কাছে প্রার্থনা করব, গড সবকিছু করবে। এটা একটা পাই। আরেকটা পাই, আমরা মাইকেল জ্যাকসনকে আমরা বলি গড অফ পপ মিউজিক। আমরা ডিয়েগো ম্যারাডোনাকে, আমরা উনার ওই গোলটাকে আমরা বলি বাই দ্য হ্যান্ড অফ গড, তাই না? এখানে কিন্তু আমার মিনিং ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আবার চিলি, চিলিতে একজন স্বৈর শাসক ছিলেন, ওনার নাম হচ্ছে পিনোশে। পিনোশেকেও চিলির মানুষ গড বলতো। মাও সেতুংকে চায়নার মানুষ গড মনে করত, কারণ মাও সেতুং চায়নার জন্য ওই রকম কাজই করছেন। তাইলে সভ্যতা টু সভ্যতায়, সময় টু সময়ে দেখেন গডের পারসেপশন, গড নিয়ে যে চিন্তাটা, এটা কিন্তু এদিক ওদিক যাচ্ছে। তাহলে আমাদের রেপার্টরিতে গডের মিনিং কি, আমাদেরকে এটা বুঝতে হবে। আমাদের রেপার্টরিতে গডের মিনিং হচ্ছে যে মোস্ট পাওয়ারফুল এন্টিটি অফ দ্যাট পার্টিকুলার ফিল্ড। গড হচ্ছে আমাদের রেপার্টরিতে সে যেই কাজটা করে সেটার জন্য পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল এন্টিটি, সবচেয়ে পাওয়ারফুল বস্তুটা, জিনিসটা, মানুষটা। উদাহরণ দেই, সচিবের কাছে গড কে? প্রাইম মিনিস্টার। লোকাল এরিয়ার লোকের কাছে গড কে? পুলিশ। পুলিশের কাছে গড কে? পুলিশ কমিশনার। তাহলে বিরাট্রামের প্রবলেম হচ্ছে, এই গড অর্থ হচ্ছে, গডের রিয়েল মিনিং হচ্ছে যে সে আসলে কোন একটা জিনিসের মধ্যে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল অথরিটি, মোস্ট পাওয়ারফুল অথরিটিকে আমরা বলতেছি গড। এবং বিরাট্রামের গড মানে হচ্ছে মোস্ট পাওয়ারফুল অথরিটি। এখানে একটা ঝামেলা আছে। এখন বিরাট্রামের কাহিনী বাইর হবে। সমস্যা হচ্ছে বিরাট্রাম প্রেগনেন্সিতে হটই, বিরাট্রাম প্রেগনেন্সিতে ফেইনিং, কিন্তু বিরাট্রাম ডেলিভারিতে শেমলেস।
ডেলিভারিতে শেমলেস। শেমলেস মানে কিন্তু জামা কাপড় খুললে শুয়ে থাকে না শুধু। শেমলেস মানে কিন্তু এটা না। অমিতাতি খুব ডিপ থেকে বুঝতে হয়। তো শেমলেস ডেলিভারি ডিউরিং অর্থ কি? আচ্ছা, আমি তারে ফোন দিলাম যে, চাচা আমি তো আসছি। বাবা তুমি তো ভুল সময় আসছো, শেখ হাসিনা তো এই দায়িত্বটা এখন অমুক মন্ত্রীকে দিছে। মানে তার কাজটা হয়ে গেছে আমার সাথে, সে এখন এটা করবে না। কিন্তু বুঝছো, অন্য কোনো কাজে আসলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো। ইলিউশন অফ ওয়েলথ, বুস্টিং। বুস্টিং, তাহলে ডিলিউশন অফ ওয়েলথ কথাটা অর্থ কি? তার কাছে সম্পদ আছে না, তার মানে হচ্ছে শি ইজ রিচ। এই জিনিসগুলা বুঝতে চেষ্টা করেন, ডিরেকশন কোনোদিন ভুল হবে না। এই ভিডিও যে 3 বার দেখবেন তার জীবনে কোনোদিন ডিরেকশন ভুল হবে না, হইতেই পারে না, অসম্ভব কথা। তাহলে রিচ শব্দটার অর্থ কি শুনেন। রিচ শব্দটা অর্থ কিন্তু ডিফারেন্ট। রিচ শব্দের অর্থ কিন্তু টাকা আছে এরকম না। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে রিচ শব্দটার অর্থ যে টাকা আছে? রিচ শব্দটার অর্থ হচ্ছে সম্ভ্রান্ত। আমরা বলি যে বাংলাদেশের মাটি খুব উর্বর, the soil indeed is very rich in fertility। তাহলে রিচ হচ্ছে তার কোয়ালিটি, রিচ কিন্তু কোয়ান্টিটি না। তাহলে ডিরাকট্রাম বলে যে সে রিচ, ডিলিউশন অফ ওয়েলথ মানে সে রিচ। কিন্তু ডিরাকট্রামের কিন্তু এই কোয়ালিটিটা নাই। এই কারণেই সে লিলিয়াসি ফ্যামিলিতে, কারণ সে সবসময় এটা আমরা একটু পরে দেখবো। এই কারণেই সে লিলিয়াসি ফ্যামিলিতে। সে বলে সে রিচ কিন্তু সে আসলে রিচ না। এই কারণে তার কি করতে হয়? তার বুস্টিং করতে হয়, ঠিক আছে, তার বড় বড় গলা করে কথা বলতে হয়। তাহলে সে রিচ কিভাবে আপনাকে দেখায়? আমি তোমার এই কাজটা করে দিব, তাহলে আমি রিচ। যেহেতু আমি এই কাজটা করতে পারতেছি না, তাহলে আমি তার কাছে রিচ না। এখন প্রশ্ন হচ্ছে, যেটা খুব লজিক্যাল কোয়েশ্চেন, যে এই বেটা এটা করে কেন? একটা মোটিভ তো থাকতে হবে। একটা মানুষ মারা গেছে, হত্যাকাণ্ড হয়েছে, মার্ডার হয়েছে, পুলিশ গেছে, পুলিশ গিয়া কেস ফাইল করবে, কোর্ট কি দেখে? কোর্ট একটা মার্ডার কেসের মধ্যে কি দেখে? রিয়েলি কি দেখে? কোর্ট মার্ডার কেসের মধ্যে আসামি দেখে না, কোর্ট প্যাটার্ন দেখে, কোর্ট মোটিভ দেখে, কি কারণে মারা হয়েছে এটা দেখে। আমাদেরও তো বুঝতে হবে যে সেটা করে কেন করে। কারণ হচ্ছে সে নিজেকে ক্রাইস্ট মনে করে, সে নিজেকে মাসিহা মনে করে। রিলিশন, ক্রাইস্ট হিমসেলফ টু বি হিমসেলফ, সে নিজে। ক্রাইস্ট মানে কি? জিসাস ক্রাইস্ট মানে কি? কেউ বললেন না ঈসা আলাইহিসসালাম, আপনার ধর্ম আপনি করেন গিয়া, আমাকে বুঝাইতে দেন। ক্রাইস্ট মানে হইছে আমি তোমার পাপের বোঝা আমার নিজের ঘাড়ে নিলাম, আমি তোমার ভুলগুলার দায় আমি নিজে নিলাম, আমি তোমার দুঃখের বোঝা আমার ঘাড়ে নিলাম। এবং আমি কি করব? আমি কি করব? আমি কি করব?
আমি তোমার জন্য প্রেগনেন্ট হব, আমি ফেইলিং প্রেগনেন্সি করব, আমি তোমার এগুলা নিয়ে আমি কি করব, আমি প্রেগনেন্সি পর্যন্ত যাব, আমি তোমার জন্য বয় মানে তোমার কাজ ডেলিভার করব। আমি কাজ ডেলিভার করব। কেন সে এটা করবে? কারণ হচ্ছে এইটা ছাড়া তার কাছে এই সোসাইটিতে ওই লিলি ফ্লোরেসি লিলিয়াসি ফ্যামিলিতে আসেন এবার, ঠিক আছে, ফোর্সড আউট টু বি ডিলিউশন, ফোর্সড আউট হি। এটা ছাড়া এই সোসাইটিতে আমি টিকতে পারবো না। এটা করলে কি হবে, আমার পজিশন ঠিক থাকবে, আমার নেম ফেম ঠিক থাকবে, সোসাইটিতে আমার স্টেটাস ঠিক থাকবে। ঠিক আছে।